হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ইয়ার ইউটিউব চ্যানেল বদমাস পাওয়ার্ড বাই O2 একাডেমিয়া। আমি তোমাদের চিরঞ্জিত স্যার। আজকে তোমাদের কাছে চলে এসেছি একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে। সেটা কি ক্লাস? না, ক্লাসটা হচ্ছে যে আপকামিং যে আমাদের এসএসসি জিডি আর এমটিএস এক্সাম আসছে, সেই এক্সামের ওপর আমাদের কিছু এমসিকিউ কোয়েশ্চেন আলোচনা করব। যে কোয়েশ্চেন্সগুলো আমাদের আপকামিং এমসিকিউ কোয়েশ্চেন এমটিএস বা জিডি পরীক্ষায় আসতে পারে। তোমরা অনেকেই বলেছিলে যে স্যার আমাদের যে ফেব্রুয়ারি মান্থের 4th ফেব্রুয়ারি থেকে যে আমাদের এমডিএস এক্সাম স্টার্ট হচ্ছে, তার জন্য কিছু ক্লাস আনার কথা। তো আমরা সেই অনুযায়ী শুধুমাত্র এমডিএস না, তার সাথে জিডিও আসছে ফেব্রুয়ারি মাসে। তো সেই এক্সামে কি ধরনের কোয়েশ্চেন আসবে এবং কি ধরনের কোয়েশ্চেন্স আমরা প্র্যাকটিস করব, কিভাবে করব এবং পরীক্ষায় আমার অ্যাপ্রোচ কি হবে কোয়েশ্চেন্সগুলোকে সলভ করার জন্য, সেই সব কিছু নিয়েই থাকছে আজকে আমাদের ক্লাসটা। আমরা এই আজকে আরেকটা বিষয় শিখবো এই ক্লাসের মাধ্যমে। সেটা হচ্ছে কি, যে আমরা কোয়েশ্চেন্সকে সলভ করতে গেলে কতক্ষণ সময় নেব। এইটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমার চাই সিলেকশন। তাহলে সিলেকশন পেতে গেলে কোয়েশ্চেনের পরীক্ষা এক্সামে আমার টাইমিংটা একটা বড় ফ্যাক্টর। যে আমি কত সময়ের মধ্যে সলভ করছি এবং আমার কি ধরনের কোয়েশ্চেন্স এক্সামে আসতে পারে, সেই সমস্ত কিছু স্টাডিটা কিন্তু আমাদেরকে করতে হবে। তো সেই জন্যেই তোমাদের আজকের এই ক্লাসটা। এবং তোমরা ক্লাসটিকে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। এবং তোমরা যদি এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমাদের চ্যানেলটি হচ্ছে বদমাস পাওয়ার্ড বাই O2 একাডেমিয়া। এবং আরেকটি কথা মনে রাখতে হবে, তোমরা যদি এই আমাদের ক্লাসের পিডিএফ গুলোকে পেতে চাও, তাহলে দেখবে আমাদের ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর যে একটা লিঙ্ক দেওয়া আছে। তো সেই লিঙ্কটাকে ক্লিক করলেই তোমরা কিন্তু এই ক্লাসের পিডিএফ গুলোকে পেতে পারবে। ঠিক আছে? তাহলে তোমরা এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখো এবং অবশ্যই জানিও তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো। ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের বলেছে কি, যে 10,000 টাকার 10% হারে 20 বছরে যে সুদ হয়, কত বছরে 25,000 টাকার 8% হারে একই সুদ হবে? তাহলে এটা একটা সরল সুদের কোয়েশ্চেন। তাহলে আমরা সরল সুদের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি? I equals to PRT/100, এটা আমরা বলতে পারি। তাহলে দেখো, এখানে দুটো কেস আছে। কিরকম কেস? না, 10,000 টাকার 10% হারে 20 বছরের যা সুদ। তাহলে যদি এই সুদটাকে আমরা I1 কনসিডার করি, তাহলে আমরা কি বলতে পারি? প্রিন্সিপাল হচ্ছে আমাদের 10,000, রেটটা হচ্ছে কত? 10%, আর বছরটা হচ্ছে কত? 20, বাই কত হচ্ছে? 100। তাহলে এই যে সুদটা হচ্ছে দ্বিতীয় কেসে, যদি আমি সুদটাকে I2 ধরি, তাহলে 25,000 টাকার 8% হারে টি বছরের সুদ আমরা কি বলতে পারবো? সমান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? I1 ইকুয়ালস টু I2। এই দুটোকে আমাকে সলভ করতে হবে। এই দুটোকে যদি আমরা সলভ করি, তাহলে আমরা টি এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এই যদি ইকুয়েশনটাকে করে আমরা সলভ করতে যাই, তাহলে কিন্তু সময় আমাদের অনেক বেশি চলে যাবে। কিন্তু এই রকম ভাবে যদি আমরা সলভ করতে যাই পরীক্ষায়, তাহলে কিন্তু আমরা এক্সামে সিলেকশন পাওয়া তো দূরের কথা, হয়তো ফুল অ্যাটেম্পটই করতে পারবো না। তাহলে সেই ফুল অ্যাটেম্প করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা, দেখো, এই কোয়েশ্চেনটাকে সলভ করব কিভাবে? তার আগে আমি এই কোয়েশ্চেনটাকে সলভ করতে কত সময় নিচ্ছি সেটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, আমি যদি একটু টাইমারটাকে অন করি, তাহলে আমরা বুঝতে পারবো অনায়াসেই যে আমরা এই কোয়েশ্চেনটাকে সলভ করতে গিয়ে কতক্ষণ সময় নিয়ে ফেলছি। দেখো, এখানে আমি টাইমারটাকে অন করলাম। তাহলে টাইমারটা অন করে আমি এই কোয়েশ্চেনটাকে সলভ করছি। জাস্ট আমাকে টাইম বের করতে বলেছে। তাহলে টি ইকুয়ালস টু হচ্ছে কি 10,000 ইন্টু 10 ইন্টু 20 বাই আমরা করে দেবো কত? 25,000 ইন্টু 8। তাহলে এটাকে যদি ক্যান্সেল করা হয়, এখান দিয়ে আসছে 25, এখান থেকে আসছে 3টে জিরো ক্যান্সেল হচ্ছে, 25 কেটে গেল। তাহলে আনসার হচ্ছে কত? তাহলে 10 ইয়ার্স। 10 ইয়ার্স হলে বি হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। তাহলে কতক্ষণ সময় লাগছে দেখো? 24 সেকেন্ডস। তাহলে তুমি যখন করবে, আশা করব আরেকটু সময় তুমি কমাতে পারবে। তাহলে আনসার তাহলে আমাদের কি আসছে বলো তো? 10 ইয়ার্স হচ্ছে কি আমাদের আনসার। তাহলে এই অ্যাপ্রোচে যদি আমরা যাই, তাহলে কিন্তু সময় আমাদের অনেক বেশি লেগে যায়। কিন্তু আমাদের এই এত সময় লাগলে পরীক্ষা হলে চলবে না। আমার চাই সিলেকশন। তো
তো সিলেকশন করার জন্য কিছু এমন এক্সাম অ্যাপ্রোচ আমাদের চাই, যে অ্যাপ্রোচের সাহায্যে আমরা খুব অল্প সময়ের মধ্যে কোয়েশ্চেনসগুলোকে সলভ করতে পারবো। সেরকমই এই অ্যাপ্রোচটা কিন্তু আমাদের প্রয়োজন। আমরা তাহলে সলভ করলাম কত সেকেন্ডে কোয়েশ্চেনটাকে? 24 সেকেন্ডে কোয়েশ্চেনটাকে সলভ করে দিয়েছি। তোমরাও চেষ্টা করো এইভাবে কিন্তু কোয়েশ্চেনসগুলোকে সলভ করা। তোমরা ১ম থেকে শেষ অবধি দেখো, আরো নতুন, নতুন কিন্তু অ্যাপ্রোচ তোমরা দেখতে পাবে এই কোয়েশ্চেনে। তাহলে আমি আসছি নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের কি বলেছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের বলেছে যে, কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে কি, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে ও পরে 30% বেড়ে ৳416 হলে প্রাথমিক মূল্য কত টাকা ছিল? এটা খুব কমন কোয়েশ্চেন পরীক্ষার, ভীষণ কমন একটা কোয়েশ্চেন। কিন্তু এটাকে আমরা অনেক ক্ষেত্রেই এক্স ধরে সলভ করার চেষ্টা করি বা সাকসেসিভে ফেলার চেষ্টা করি। তো এটা একটা সাকসেসিভেরই কোয়েশ্চেন। তো আমরা কিন্তু সেই দিকে আমি সলভ করার জন্য সেই পদ্ধতিগুলোকে অবলম্বন করব না। আমরা চাইবো যতটা ইজি ভাবে কোয়েশ্চেনস গুলোকে সলভ করা যায়। তার জন্য আমি ফার্স্টে তোমাদেরকে টাইমার অন করছি। তোমরা দেখি কত সেকেন্ডে এটার আনসারটা দাও। দেখা যাক। তোমাদের আমি 10 সেকেন্ডস টাইম দিলাম। 10 সেকেন্ড। ঠিক আছে? ওকে। দেখো, আমি স্টপওয়াচ স্টপ করলাম। তাহলে 15 সেকেন্ডস এর মধ্যে কি কারোর সলভ হয়েছে? তাহলে তোমরা একটু কমেন্টে জানিও। দেখো, আমরা কি করব, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে ও পরে 30% বাড়ে। তাহলে আমরা সলভটা করব কিভাবে? দেখো, 20% এটা আমরা কি কনসেপ্ট জানি? 20% বলতে আমরা কত বোঝাই? 1/5 বোঝায়। আর 30% যদি বলি, তাহলে 30% বলতে আমাদের বোঝায় কত? 3/10। তাহলে প্রথমে হয়েছে 20% কমছে, তাহলে 5 থেকে ভ্যালুটা কমে কোথায় আসছে? 4 এ। আর পরে 30% বাড়ছে, 10 থেকে ভ্যালুটা বেড়ে হচ্ছে কত? 13। তাহলে এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এখান থেকে আসছে কত? 50, এখান থেকে আসছে কত? 52। এই 52 টাই তাহলে আমাদেরকে বলে দিয়েছে কত দেখো? 416। তাহলে 52 যদি 416 হয়, তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করা আছে। তাহলে এটাকেও তাহলে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করব? 8 দিয়ে। তার মানে কত হচ্ছে? 400। দ্যাট ইজ বি হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। তাহলে বি হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। তাহলে কতক্ষণ লাগবে? একদমই বেশিক্ষণ লাগবে না। তাহলে আমাকে বুঝতে হবে কি ধরনের কোয়েশ্চেন আছে, কিভাবে আমরা এক্সাম অ্যাপ্রোচ করব। সেইটা ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? চলো। এবার তাহলে আমরা আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে? নেক্সট কোয়েশ্চেন বলেছে, এ ও বি দুটি নল একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 16 মিনিট ও 12 মিনিটে পূর্ণ করতে পারে। 4 মিনিট শুধু এ নলটি চালু রেখে সেটি বন্ধ করে বি নলটিকে চালু করা হলো। তাহলে বি একা বাকি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ করতে পারবে? তাহলে আমি টাইমার অন করলাম। দেখি তোমরা কতক্ষণে করে দাও। কমেন্ট করে জানাও। কমেন্ট করে জানাও আনসার কি আসছে। কমেন্ট করে জানাও। তারপর দেখাবো আমরা কিভাবে এই কোয়েশ্চেন গুলোকে আমরা কত ইজি সলভ করতে পারি। ঠিক আছে? অবশ্যই কমেন্টে জানিও। দেখো, কি বলেছে? এ ও বি দুটি নল একটি খালি চৌবাচ্চা 16 মিনিট এবং 12 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে এ নল দিয়ে হচ্ছে তোমার 16 মিনিট আর বি নল দিয়ে হচ্ছে তোমার 12 মিনিট। তাহলে টোটাল ওয়ার্ক ডান কত কনসিডার করতে পারি? 48। এফিসিয়েন্সি তাহলে কত হচ্ছে? 3 আর 4। তাহলে কি পেলাম? এটা হলো কি আমাদের সময়। এই যে 48, এটা হলো কি আমাদের মোট কাজ। আর এদের এফিসিয়েন্সি বা দক্ষতা হচ্ছে কত? 3 আর 4। এবার দেখো, এই অবধি আমি সমস্ত ম্যাক্সিমাম কোয়েশ্চেনই আমাকে আসতে হবে। ঠিক আছে? তাহলে এই যে 48টা, এই 48টা আমরা পেলাম কিভাবে? 48টা পেলাম এই 16 আর 12 এদের এলসিএম করে। তাহলে 16 আর 12 এদের যদি আমরা লসাগু করি, এদের লসাগুটা যেটা আসছে সেটাই হচ্ছে কি আমাদের মোট কাজ। কত হচ্ছে সেটা? 48। মোট কাজ তাহলে কত হচ্ছে? 48। ক্লিয়ার? এবার দেখো, তাহলে কি করলাম? এবার আসছি দক্ষতা বা কাজে। তাহলে 48 কে 16 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3। আর 48 কে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4। তাহলে দক্ষতাটা হচ্ছে তাহলে কত? 3 আর 4। তাহলে আমি বলতে পারি কি, যে এ নল দিয়ে 1 মিনিটে 3 ইউনিট আর বি নল দিয়ে 1 মিনিটে 4 ইউনিট জল ভর্তি হয়। এবার কোয়েশ্চেনটা কি বলেছে? 4 মিনিট শুধু এ নলটি চালু রেখে। তাহলে এ নলটাকে 4 মিনিট চালু রাখা হয়েছিল। তাহলে আমাকে বলো, এ নল দিয়ে 1 মিনিটে তো 3 ইউনিট জল ঢোকে। তাহলে 4 মিনিটে কত ইউনিট জল ঢুকবে? তাহলে 3 4 এ 12 ইউনিট জল আমরা প্রবেশ করাতে পারবো।
তাহলে এ নল দিয়ে যদি 12 ইউনিট জল প্রবেশ করে, তাহলে এবার মুখে মুখে ভাবো তাহলে বাকি আর কত ইউনিট জল ভর্তি করতে হবে। তাহলে 48 থেকে 12 বাদ দিলাম, তাহলে কত হচ্ছে 36 ইউনিট। তাহলে এই যে 36 ইউনিট জলটা কাকে ভর্তি করতে বলেছে? বি কে ভর্তি করতে বলেছে। তাহলে বি 1 মিনিটে কত ইউনিট জল ভর্তি করে? 4 ইউনিট। তাহলে 36 মিনিটে কতটা জল ভর্তি করবে? তাহলে 36/4, তাহলে আনসার হচ্ছে তাহলে কত? 9 মিনিট। তাহলে বাকি চৌবাচ্চাটা ভর্তি করতে সময় লাগবে কত? না 9 মিনিট। দ্যাট ইজ এ হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। তাহলে এ হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? তাহলে এই যে অ্যাপ্রোচগুলো, এই অ্যাপ্রোচগুলোই কিন্তু আমাদের সিলেকশন পাওয়ার জন্য যথেষ্ট। তোমরা ভালো করে কিন্তু ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখো, যাতে করে এই প্রত্যেকটা অ্যাপ্রোচ এবং কোয়েশ্চেনের ধারণা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। এবার আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি, যে 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3, কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত 3:5 হবে? খুব কমন কোয়েশ্চেন, ভীষণ কমন কোয়েশ্চেন। তোমরা যদি দেখো 2024 যে এমটিএসে, সেলে এই কোয়েশ্চেন কিন্তু বহুবার এসছে, বহুবার, বহু সেটে এসছে। সুতরাং 4 ফেব্রুয়ারি থেকে আমাদের যে এমটিএস এর এক্সাম আসছে, সেই এক্সামেও কিন্তু এই ধরনের কোয়েশ্চেন্স গুলোই থাকবে। এটা কিন্তু মাথার মধ্যে তোমরা রেখে দিও। দেখো এই কোয়েশ্চেনটার জন্য আমি তোমাদেরকে টাইমার অন করলাম, দেখি তোমরা কতক্ষণে এই কোয়েশ্চেনটাকে বলতে পারো। ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি আনসার বলো। ওকে, দেখো অনেকেই তোমরা কারেক্ট আনসার দিচ্ছ। দেখা যাক কি বলেছে, যে 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3, কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত 3:5 হবে? জিঙ্ক ও তামার অনুপাত 3:5 হবে। খুব ভালো করে বোঝো। তাহলে এখানে এই ধরনের কোয়েশ্চেন্সকে চাইলেই বড় করা যায়, আবার চাইলেই ছোট করা যায়। তাহলে আমার প্রয়োজন কোনটা? ছোট হওয়াটা, ছোট করাটা। তাহলে আমি কিভাবে ছোট করব, সেইটা হচ্ছে আমাদের কাজ। সেইটাকেই হচ্ছে আমরা শিখবো এবং সেটাকেই আমরা জানবো, এবং এক্সামে এই ধরনের কোয়েশ্চেন্স এলে আমরা ওইভাবেই কিন্তু সলভ করে দেবো। অনেক ক্ষেত্রে আমরা কি করি, ইকুয়াল করার চেষ্টা করি, বা তোমার রেশিওর যে কোন পার্টটা ফিক্সড আছে সেটাকে দেখার চেষ্টা করি, বা অ্যালিগেশনে করার চেষ্টা করি বিভিন্ন রকম ভাবে, বা ফর্মুলা ইউজ করার চেষ্টা করি। তো এই ধরনের কোয়েশ্চেন্সকে অনেক রকম ভাবে আমরা সলভ করতে পারি, কিন্তু আমরা কি করব, একদম বেস্ট মেথডটা তোমাদের জন্য থাকছে। দেখো 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3, খুব ভালো কথা। কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত 3:5 হবে? তাহলে এটা কি ক্লিয়ার হচ্ছে? কে কে আছে? জিঙ্ক আর তামা আছে। আমাকে মেশাতে বলেছে কাকে? তামা। তার মানে জিঙ্ক আগেও যা থাকবে, নতুন পরিমাণেও কি থাকবে? সেম থাকবে। এটা আমরা বলতে পারি। তাহলে জিঙ্ক আগেও যা থাকছে, এখনো জিঙ্ক কি হচ্ছে? সেমই থাকছে। তাহলে আগে জিঙ্ক কত ছিল বলতে পারি? তাহলে 200-র মধ্যে জিঙ্ক ছিল হচ্ছে কত? 5/8। আর এটাই নতুন পরিমাণের মধ্যে কিভাবে থাকছে? না, জিঙ্ক তাহলে থাকছে কত? 3/8। তাহলে 8 কে ক্যান্সেল করলাম, তাহলে এক্স এর যদি ভ্যালু ধরা হয়, তার মানে কত হচ্ছে? 1000/3। তাহলে 333 পূর্ণ 1/3। তাহলে ভেবে নাও, আগে ছিল হচ্ছে 200 গ্রাম, এখন আছে 333 পূর্ণ 1/3 গ্রাম। তাহলে আমরা মেশালাম কত গ্রাম? না, এখান থেকে 200 গ্রামকে মাইনাস করে দিলে কত হচ্ছে? 133 পূর্ণ 1/3 গ্রাম। তাহলে আমাদের আনসার তাহলে কি এলো? ডি, 133 পূর্ণ 1/3। কত এলো? 133 পূর্ণ 1/3। আমরা এই অ্যাপ্রোচে এটাকে সলভ করতে পারি। দেখো এক লাইনের মধ্যে এটা আমার সলভ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আর কি মেথডে আমরা এটাকে সলভ করতে পারি? খুব ভালো করে বোঝো। দেখো আমার কাছে ফিক্সড কি, এটুকু ক্লিয়ার হয়ে গেছে। আমার কাছে ফিক্সড হচ্ছে কি? জিঙ্ক। তাহলে জিঙ্ক ইনিশিয়ালি কত ছিল বলো তো? 5/8। আর পরবর্তীকালে জিঙ্ক হয়ে যাচ্ছে কত? 3/8। তাই কি না? তাহলে আমরা দেখো এই যে অনুপাতটাকে যদি করি, তাহলে এই অনুপাতটা কত হচ্ছে? 5:3। তাহলে এটা কি হিসাবে? না পার্ট হিসাবে। তাহলে যখন আমরা পরিমাণে আসব,
যখন আমরা পরিমাণে আসবো তাহলে পরিমাণ হিসাবে তখন এটা কি হয়ে যাচ্ছে, রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে বলো তো, 3:8। কত হয়ে যাচ্ছে? 3:8। তাহলে 3:8 যদি হয়, তাহলে এবার সরি 3:5 হচ্ছে আমাদের, 3:5, কারণ 8 ক্যান্সেল হচ্ছে, 3:5 জাস্ট রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে। তাহলে ভেবে নাও এই 3 আমাদের কাছে ছিল, তাহলে 3 মানেই হচ্ছে আমাদের কাছে কত বলো, 200 গ্রাম। 3 মানেই হচ্ছে তাহলে কত গ্রাম বলো, 200 গ্রাম। তাহলে আমরা মেশাচ্ছি কত, 2। তাহলে আমাকে বের করতে হবে 2 এর ভ্যালু কত। তার মানে কত আসছে বলো তো, 200/3 ইন্টু 2, তার মানে কত এলো 400/3, তার মানে কত হলো 133 পূর্ণ 1 গ্রাম। তাহলে আমরা মেশালাম কত গ্রাম, 133 পূর্ণ 1 গ্রাম। তাহলে খুব ভালো করে বোঝো, এই অংশ বা আনুপাতিক ভাগার পার, সেই পার থেকে যখন আমরা পরিমাণে আসবো তখন তারা কি হয়ে যায়, রেসিপ্রোকাল। তাহলে যদি আমি পার্ট ভাবি কত আছে, 5-এর 8 আর 3-এর 8, তাহলে পরিমাণের দিকে যখন আসবো তাহলে 8 ক্যান্সেল হলো, তাহলে কখন আসছে 3:5। জাস্ট এটাকে আমি সলভ করলে কত আসছে, 133 পূর্ণ 1/3। তোমরা এটাকেও অ্যাপ্লাই করতে পারো, এটাকেও অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা অ্যালিগেশনেও চাইলে পড়তে পারো। তাহলে কি হচ্ছে যে এই ধরনের কোয়েশ্চেন্সগুলোকে খুব ইজি কোয়েশ্চেন এবং খুব দারুণভাবে আমরা কিন্তু সলভ করতে পারি কয়েক সেকেন্ডের মধ্যেই। হিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের কি বলেছে। নেক্সট কোয়েশ্চেন বলেছে 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গতিশীল হলে কত সময় 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই দিকে ধাবমান একটি ব্যক্তিকে অতিক্রম করবে। তাহলে এটা একটা ট্রেনসের কোয়েশ্চেন। তাহলে ট্রেনসের ক্ষেত্রে বা টাইম এন্ড ডিস্টেন্সের ক্ষেত্রে আমাদের একটাই তো ফান্ডা। তাহলে আমাদের একটাই ফান্ডা, আমরা কি ইউজ করি, ডিস্টেন্স ইকুয়ালস টু কি হয়, স্পিড ইনটু টাইম। আমরা একটাই জিনিস ইউজ করি, তাহলে কি হচ্ছে, ডিস্টেন্স বা দূরত্ব ইকুয়ালস টু কি হচ্ছে, স্পিড ইনটু টাইম। গতিবেগ ইনটু সময়, এটা হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব। এটা আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে সেইটার উপর বেস করেই আমাকে এটা সলভ করতে হবে। তাহলে ভেবে নাও যে একটা ট্রেন একই দিকে ধাবমান একটা ব্যক্তিকে ক্রস করছে। তাহলে একটা ট্রেন যখন একটা ব্যক্তিকে ক্রস করে তখন তাহলে কি করে, সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে সেই নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে যতটা সময় লাগবে সেই সময়টাই আমাকে বার করতে হবে। প্লাস আমাকে আর একটা জিনিস ভাবতে হবে কি, যে দুটো যে বস্তু আছে, একটা ট্রেন আছে আর একটা যে ম্যান আছে, দুটো মানুষ, একটা ট্রেন, একটা মানুষ। তাহলে এরা কি হচ্ছে, গতিশীল। তাহলে এদের মধ্যে কোন গতিবেগ কাজ করবে, না রিলেটিভ স্পিড। এটা আমরা দেখেছি যে দুটো গতিশীল বস্তুর মধ্যে সবসময় কি কাজ করে, না আপেক্ষিক গতিবেগ কাজ করবে। সেই আপেক্ষিক গতিবেগটা কি হচ্ছে, যদি তারা একই দিকে বয়ে যায় তখন তাদেরকে কি করতে হয়, গতিবেগগুলোকে বিয়োগ করতে হয়। আর যদি তারা বিপরীত দিকে যায় তখন তাদেরকে কি করতে হয়, যোগ করতে হয়, তাই তো। তাহলে দেখো এখানে কি বলেছে, একই দিকে ধাবমান। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, যে আমাকে কভার করতে হবে তাহলে কত, আমাকে তাহলে দূরত্ব অতিক্রম করতে হবে কত, তাহলে ডি যদি বলি দূরত্ব, তাহলে আমাকে 350 মিটার আমাকে দূরত্ব অতিক্রম করতে হবে। আর কি করতে হবে, কোন স্পিডে করতে হবে, না দুটো স্পিডের বিয়োগ, একই দিকে যাচ্ছে মানে কত হচ্ছে, 40 - 5 35। এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি করতে হয়, 5-18 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমাকে বের করতে বলেছে কি, টাইম। তাহলে সিম্পলি একদম জাস্ট কি করব, 350/35 ইন্টু 5/18। তাহলে এটাকে যদি সলভ করা হয় তাহলে এখানে ক্যান্সেল করলাম 10, 5 দিয়ে ক্যান্সেল করলাম 2। তাহলে এবার কি হবে, 2 ইন্টু 18 যদি করা হয় তার মানে কত হচ্ছে আমাদের 36 সেকেন্ড। তাহলে 36 সেকেন্ড হলে কি হলো, এ হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। তাহলে কতক্ষণ লাগবে, একদমই সময় লাগবে না। সেই অ্যাপ্রোচগুলোকে আমাকে দরকার। দেখো এই কোয়েশ্চেনটা জাস্ট হচ্ছে কি শুধুমাত্র এই একটা লাইনের ওপর বেস করেই কিন্তু আমার কোয়েশ্চেনটা সলভ হয়ে যাচ্ছে। আমি যদি টাইমারটাকে অন করে তোমাদের দেখাই কতক্ষণ সময় লাগবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা সত্যি অতক্ষণ সময় লাগা যায় কিনা। তাহলে ধরো, তাহলে এখানে দূরত্বটা কত পেয়েছিলাম আমরা, 350। এখানে গতিবেগটা কত ছিল, গতিবেগটা ছিল হচ্ছে আমাদের কত, 35 ইন্টু কত হচ্ছে 5/18। তাহলে এখান থেকে কাটলাম 10, 5 দিয়ে হচ্ছে 2, তাহলে 18 দুগুণে কত হচ্ছে 36 সেকেন্ড। তাহলে এ হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। তাহলে কতক্ষণ সময় নিয়েছি, 14 থেকে 15 থেকে 16 সেকেন্ড। বোঝা গেল।
তাহলে কতক্ষণ সময় লাগবে? জাস্ট শুধুমাত্র এইটুখানি অ্যাপ্রোচেই কিন্তু আমার কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। এই অ্যাপ্রোচগুলোর জন্যই কিন্তু আমাদের এই ক্লাসগুলো। তোমরা ভালো করে এই অ্যাপ্রোচগুলোকে দেখো, কিভাবে সলভ করছি, কনসেপ্ট ক্লিয়ার করো এবং এর যে ডিটেইলস, এই যে ক্লাসগুলোর আরো ডিটেইলস পেতে গেলে দেখবে আমাদের ইউটিউব চ্যানেলে আরো অনেক ভিডিও আছে ক্লাসের ডিটেইলসে। সেই ভিডিওগুলোকে কিন্তু তোমরা বারবার লক্ষ্য রেখো। তাহলে দেখবে পুরো কনসেপ্টগুলোই কিন্তু তোমাদের কাছে খুব জলের মতো স্বচ্ছ হয়ে যাচ্ছে। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল 880 সেন্টিমিটার স্কয়ার, তাহলে আয়তন নির্ণয় করুন। চলো আমি টাইমার দিলাম, দেখি কতক্ষণ নাও। একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 14 এবং বক্রতলের ক্ষেত্রফল 880 সেন্টিমিটার স্কয়ার হলে তাহলে তাদের আয়তন নির্ণয় করুন। বলো, দেখা যাক। ফাস্ট ফাস্ট, জলদি। ওকে, 20 সেকেন্ডস আপ। এবার দেখা যাক কিভাবে করব। যে একটি বক্রতলের ক্ষেত্রফল, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 14 এবং বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কত? 880। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হয় বলো তো? একটা লম্ববৃত্তাকার চোঙের 2 পাই আর এইচ, এটা সমানই হচ্ছে তাহলে কত? 880। তাহলে এখান থেকে তাহলে কি পাচ্ছি? 2 × 22/7 ইন্টু আর রেডিয়াসটা তাহলে কত হচ্ছে? রেডিয়াসটা হচ্ছে তাহলে কত? 14 ইন্টু এইচ সমানই তাহলে কত হচ্ছে? 880। তাহলে এখান থেকে ক্যান্সেল যদি করা হয় 7 দিয়ে 2 88, তাহলে এইচ এর ভ্যালু হয়ে যাচ্ছে তাহলে কত বলো? 10। তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে কত আমরা পেলাম? 10। এবার আমাদের কি চেয়েছে? আয়তন। তাহলে আয়তন তাহলে কি হচ্ছে? পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ যদি হয় তাহলে 22/7 ইন্টু রেডিয়াস তাহলে কত হচ্ছে? 14 ইন্টু 14 ইন্টু 10। তাহলে 7 দিয়ে ক্যান্সেল করলাম 2, তার মানে হচ্ছে 616 ইন্টু 10 করলে কত হচ্ছে? 6160। তাহলে সি হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। তাহলে সি হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। দেখো, যত ফাস্ট কোয়েশ্চেনকে সলভ করবে না, তত দেখবে তোমাদের কিন্তু কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হচ্ছে এবং কনফিডেন্সও কিন্তু আস্তে আস্তে অনেকটা বেড়ে যাচ্ছে। দেখো, এটুকু আমরা জানি যে কি, এটা আমরা জানি যে রেডিয়াস যদি 14 হয়, আমাদের কি মনে রাখতে হবে? যে আমাদের এটা মনে রাখাটা, রেশিওটা খুব জরুরি। যদি রেডিয়াস 7 হয় তাহলে আমরা ডায়ামিটার বা ব্যাস, রেডিয়াস মানে হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে আমরা বলতে পারি কি, যদি আমাদের ব্যাসার্ধ, এটা মনে রেখো, একটু লিখে রেখো, যদি ব্যাসার্ধ 7 হয় তাহলে আমরা বলতে পারি কত? ব্যাস হয় কত আমাদের? 14। ব্যাস হয় কত আমাদের? 14। আর এখানে তোমার পরিধি কি হয়? না পরিধি হয় তাহলে এদের পরিধি হচ্ছে কত? 44। পরিধি হচ্ছে কত? 44। আর ক্ষেত্রফল তাহলে কত হয়? ক্ষেত্রফল হয় কত? 154। ক্ষেত্রফল কত হয়? 154। কিন্তু তাহলে ঠিক একই রকমভাবে যদি ব্যাসার্ধ 14 হতো, তাহলে ব্যাস তাহলে কত হতো? 28 হতো। পরিধি কত হতো? 88 হতো। আর ক্ষেত্রফল কি হতো বলো তো? 154 ইন্টু 4 হতো। তার মানে কত হতো? 616 হতো। তাহলে এই লজিকটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি হচ্ছে? যদি ব্যাসার্ধ 7K হয়, এটা মাথায় রেখো আবার। যদি ব্যাসার্ধ 7K হয় তাহলে ব্যাস হয় কত? 14K। তাহলে ব্যাস হবে কত এদের? 14K। পরিধি কত হবে? 44K। আর এরিয়া কি হবে? 154K স্কোয়ার। তাহলে এই চারটা কিন্তু তোমরা একটুখানি মনে রেখো। মনে রাখলেই কিন্তু কোয়েশ্চেনটাকে অনায়াসেই তোমরা সলভ করে ফেলতে পারবে। এবার দেখো, এইটার ওপর বেস করে এই কোয়েশ্চেনটাকে আমরা কত তাড়াতাড়ি সলভ করতে পারি। খুব ভালো করে দেখো, লক্ষ্য করো আমি কি করছি। দেখো, আমাকে বলে দিয়েছে ভূমির ব্যাসার্ধ হচ্ছে 14, আর বক্রতলের ক্ষেত্রফল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে 2 পাই আর এইচ বলে দিয়েছে। তার মানে দেখো এখানে কি আছে? 2 পাই আর আছে, পরিধি আছে। পরিধি হচ্ছে কি? 2 পাই আর। তাহলে যদি আমার ব্যাসার্ধ 14 হয়, যদি ব্যাসার্ধ 14 হয় তাহলে পরিধি কত হচ্ছে? 88। তাহলে হাইট ডিরেক্টলি তাহলে আমি পেয়ে যাব কত? 880/88 যদি করা হয় তার মানে কত হচ্ছে? 10। আবার লক্ষ্য করো, যদি
ক্ষেত্র ভলিউম চেয়েছে আমাকে, আয়তন চেয়েছে, আয়তন কি হয় পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, যেখানে রেডিয়াসটা তাহলে আমাদের কাছে কত আছে 14, তাহলে যদি রেডিয়াস 14 হয় তাহলে ক্ষেত্রফল কত হয় 616, তাহলে 616 হচ্ছে, তাহলে পাই আর স্কোয়ার এইচ আমাকে বার করতে বলেছে, তাহলে 616 আর এখান থেকে হাইট পেয়ে গেছি কত 10, তার মানে কত এলো 6160, তাহলে কতক্ষণ লাগবে, তাহলে এই এত কিছু করার প্রয়োজন নেই, জাস্ট শুধুমাত্র এই কনসেপ্ট দিয়ে আমি এক লাইন দু লাইনে বা মুখে মুখেও কিন্তু কোয়েশ্চেন্সগুলোকে সলভ করতে পারবো। ঠিক আছে, তার জন্য কিন্তু আমাকে এই চারটাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে রেশিওটা, এই রেশিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর জায়গায় তোমরা এই রেশিওর অ্যাপ্লিকেশন পাবে, বিশেষ করে পরিমিতির ক্ষেত্রে। সুতরাং তোমরা যেন এই অ্যাপ্লিকেশনগুলোকে ঠিকঠাক করতে পারো, সেই জন্য এই ভিডিওগুলোকে বারবার দেখো। চলো এবার আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে, যে একটি বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 156 ডিগ্রি হলে বাহু সংখ্যা নির্ণয় করো। চলো আমি তোমাদেরকে টাইমার দিলাম, দেখি কতক্ষণ লাগে। তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি। ওকে, দেখো কি বলেছে, একটি বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 156 ডিগ্রি হলে বাহু সংখ্যা নির্ণয় করো। তাহলে বাহু সংখ্যা কি হয়, একটা বহুভুজের বাহু সংখ্যা আমরা বের করতে পারি কিভাবে, না একটা বহুভুজের বাহু সংখ্যা হবে 360 ডিগ্রি বাই প্রতিটি বহিঃকোণ। 360 ডিগ্রি বাই প্রতিটি বহিঃকোণ। তাহলে আবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে 156 ডিগ্রি প্রতিটি অন্তঃকোণের মান, আমরা কি জানি আবার অন্তঃকোণ, আমরা কি জানি অন্তঃকোণ আর বহিঃকোণ এদের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে এইটা যদি আমরা জানি, তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি হচ্ছে কত 180, আমাকে অন্তঃকোণ 156 বলে দিয়েছে, তাহলে বহিঃকোণ আমরা তাহলে বলতেই পারি কত হচ্ছে, তাহলে 180 মাইনাস 156, তাহলে 180 ডিগ্রি মাইনাস 156 ডিগ্রি যদি আমরা করি তাহলে কত হচ্ছে 24 ডিগ্রি, তাহলে আমরা প্রতিটি বহিঃকোণের মান পেয়ে গেছি কত 24, তাহলে আমাদের বাহু সংখ্যা তাহলে কি হবে 360 ডিগ্রি বাই 24, এটাকে যদি সলভ করা হয় 12 দিয়ে করলাম 2, 12 দিয়ে করলাম 30, 2 দিয়ে করলাম 15, তাহলে আনসার তাহলে কত হচ্ছে 15, তাহলে বাহু সংখ্যা হচ্ছে 15, তাহলে ডি হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার, তাহলে ডি হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। কতক্ষণ লাগবে, থোড়ি তুমি পরীক্ষায় যখন করবে এত কিছু লিখতে যাবে, তাহলে সিম্পলি দেখে নেবে যে অন্তঃকোণের মান হচ্ছে কত 156, তাহলে প্রতিটি বহিঃকোণের মান তাহলে কত হবে 180 মাইনাস 56 করলে কত হচ্ছে 156 করলে 24, তাহলে সিম্পলি 360 ডিগ্রি বাই 24 ডিগ্রি করে দেবো, তাহলে 3 5 কত হচ্ছে 15, এটা হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার, এটা হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? চল নেক্সট পরের কোয়েশ্চেন আসলে, কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে, এটাও কিন্তু পরীক্ষার খুব কমন একটা কোয়েশ্চেন, এটাও কিন্তু পরীক্ষার আমাদের খুব কমন একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা বলেছে কি যে তোমাদের আহ যদি 33% অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 31% অফ এক্স প্লাস ওয়াই হয়, তবে ওয়াই এক্স এর কত শতাংশ। তাহলে আমরা দেখো তো এই যে লাইনটা আছে, এখান থেকে যে সলভটা করব, তার জন্য আমি তোমাদেরকে টাইমারটা দিলাম, দেখি তোমরা কত সেকেন্ড সময় নাও। ফার্স্ট ফার্স্ট প্র্যাকটিস করতে হবে, কোয়েশ্চেনকে চিনতে হবে, যদি কোয়েশ্চেন না চেনা যায় পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেনকে সলভ করা যাবে না, তার জন্যই কিন্তু আমাদের প্র্যাকটিস দরকার, প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস দরকার। ঠিক আছে, চল অনেক ওকে, অনেকেই কারেক্ট তোমার কমেন্ট করছো এবং কারেক্ট আনসারও দিচ্ছ, এবার দেখা যাক কি বলেছে। দেখো আমরা কিভাবে করছি, তাহলে আমরা এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশন থেকে তাহলে ডিরেক্টলি আমি এইরকম লিখতে পারি কি, দেখো তো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত 33/31। ক্লিয়ার? এইবারে একটু ভাবনাতে এসো, যদি আমরা ডিভিডেন্ডো কম্পোনেন্ডো বা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি, তাহলে আমরা ডিরেক্টলি এক্স বাই ওয়াই কে পেতে পারি। কিন্তু ডিভিডেন্ডো কম্পোনেন্ডোটা কি, ডিভিডেন্ডের কম্পোনেন্ডোটা হচ্ছে যদি এ বাই বি সমান সি বাই ডি থাকে, তাহলে আমরা বলতে পারি কি এ প্লাস বি
বাই এ মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। তাহলে লবের সাথে হরের একবার যোগ, আর লব থেকে হরটা কি হচ্ছে একবার বিয়োগ, সেটা লেফট হ্যান্ডেও করবো রাইট হ্যান্ডেও করবো। ক্লিয়ার? তো সেখান থেকে আমি এটাকে সলভ করতে পারি, কিন্তু আমি এইটাকে সলভ করতে যাব না, আমি একটুখানি ভাবনা চিন্তাটাকে বাড়াবো। কিরকম ভাবনা চিন্তা বাড়াবো? দেখো, এই যে 33 আর 31 পেলাম, এটাকে কি এইরকম লেখা যায় 32 প্লাস 1 আর 32 মাইনাস 1? তাহলেই কি এই লজিকটা ফলো করছে যে এক্স এর ভ্যালু হচ্ছে কত 32 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে কত 1? নিচেটাও কিন্তু সেম ব্যাপারটাই ফলো করছে। তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারছি কি এক্স এর ভ্যালু 32, ওয়াই এর ভ্যালু হচ্ছে কত 1। এক্স এর ভ্যালু 32, ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 1। আমাদেরকে চেয়েছে কাকে? আমাদেরকে চেয়েছে তবে ওয়াই এক্স এর কত শতাংশ, তাহলে ওয়াই হচ্ছে 1, এক্স হচ্ছে 32, শতাংশের জন্য কি আসছে 100, 4 দিয়ে কাটলাম 8, 4 দিয়ে কাটলাম 25, তাহলে আনসার হচ্ছে কত 3 পূর্ণ 1/8%। তাহলে সি হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। দেখো, যে জানবে সে যদি এবার ক্রস মাল্টিপ্লাই করে সলভ করতে যায়, এক্স বাই ওয়াই বের করে, তাহলে কিন্তু সময় অনেকটাই চলে যাবে, এবং ম্যাক্সিমাম ছেলে মেয়ে আমরা তাই করি, বিভিন্ন এক্সপিরিয়েন্স কিন্তু সেইভাবেই সলভ করে। কিন্তু তোমরা কিন্তু এইগুলোকে দেখার পর আর সেইভাবে সলভ করতে যেও না, জাস্ট একটু প্রেডিকশনের মাধ্যমে আসো যে আমি কি কনসিডার করলে এটাকে আমি স্যাটিসফাই করাতে পারি, তাহলেই কিন্তু আমরা এটাকে সলভ করতে পারবো। আর তোমরা এই ডিভিডেন্ডো কম্পোনেন্ডো বা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করেও কিন্তু এটাকে সলভ করতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আসা যায়। নেক্সট কোয়েশ্চেন, বা দারুণ একটা কোয়েশ্চেন দিয়েছে যে রুট এক্স প্লাস 1/√x যদি 3 হয়, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করো। দেখি তোমরা কতক্ষণে করতে পারো। টাইমার অন করলাম, দেখা যাক। ম্যাক্স টু ম্যাক্স 10 থেকে 12 সেকেন্ড, ম্যাক্স টু ম্যাক্স, ফাস্ট। ডান। ওকে, চলো স্টপ করলাম। কি বলেছে? যে রুট এক্স প্লাস 1/√x 3 হলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করো। তাহলে এইটাকে সলভ করতে গেলে আমাকে সেই হোল স্কোয়ার ফর্মুলা ফেলতে হবে, কিউবের ফর্মুলা ফেলতে হবে, অনেকটা সময় চলে যাবে। কিন্তু পরীক্ষা হলে কি আদেও আমরা এতটা সময় পাই? পাই না। কিন্তু আমাদেরকে তাহলে কোন অ্যাপ্রোচে গেলে আমরা অল্প সময়ের মধ্যে করতে পারবো, এবং যারা সিলেকশন পাচ্ছে তারা তো সেইভাবেই করছে। তাহলে সুতরাং তারা যদি করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদেরকেও পারতে হবে। তাহলে কিভাবে করব? দেখো, কতগুলো কনসেপ্ট আমার কাছে প্রয়োজন। কিরকম কনসেপ্ট? যদি আমরা বলতে পারি, যদি এক্স প্লাস 1/x ইকুয়ালস টু n হয়, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি কি যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু হচ্ছে কি n স্কোয়ার মাইনাস 2। আর কি হয়? এখান থেকে আমরা পাই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে কি n স্কোয়ার মাইনাস 2, তার হোল স্কোয়ার মাইনাস 2। আর কি পাই? এক্স কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু কি পাই? n কিউব মাইনাস 3n। তাহলে এইটা হচ্ছে কি আমাদের লজিক। এই লজিকগুলোর জন্যই কিন্তু আমাদেরকে এই কোয়েশ্চেন্সটাকে সলভ করতে দিয়েছে, এবং এই কোয়েশ্চেন্সটা যদি আমরা এই লজিকে সলভ করি, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে এটাকে সলভ করতে পারবো। তোমরা যদি এই ক্লাসগুলোর বা এই যে তোমাদের কনসেপ্টগুলোর যদি ডিটেলস তোমরা চাও, তাহলে দেখবে আমাদের ইউটিউবে এইগুলোর উপরই কিন্তু বেশ কিছু অ্যালজেব্রার উপর ক্লাস আছে। সেইগুলোকে তোমরা যদি ফলো করো, তাহলেই দেখবে কিন্তু এই ক্লাসগুলো বা এই কোয়েশ্চেন্সগুলোকে তোমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারছো দেখা মাত্রই। ঠিক আছে? তাহলে দেখো এখানে কি বলেছে, রুট এক্স প্লাস 1/√x এর ভ্যালু 3। তাহলে এই রুট এক্স প্লাস 1/√x থেকে ফার্স্টে আমি এলাম কি এক্স প্লাস 1/x এ। কিভাবে? না, এটার হোল স্কোয়ার করে। তাহলে এটার ভ্যালু যখন 3 আছে, তাহলে আমি কি করে দেবো? 3 স্কোয়ার মাইনাস 2 করলে কত হচ্ছে 7। তাহলে এবার এই এক্স প্লাস 1/x যদি 7 হয়, তাহলে সেখান থেকে আমি তাহলে ক্লিয়ারলি বলতে পারি এক্স কিউব প্লাস 1/x এর ভ্যালু কি n কিউব মাইনাস 3 ইন্টু 7 যদি করা হয়, তাহলে 343 মাইনাস 21, দ্যাট ইজ 322। 322 হলে কি হলো? সি হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। তাহলে সিটা হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। বুঝা গেছে? ক্লিয়ার?
তাহলে আমরা কিন্তু মুখে মুখেই করব। জাস্ট এখান থেকে কি আছে, √x + 1/√x এর ভ্যালু যদি 3 হয়, তাহলে এখান থেকে আমি চলে আসবো x + 1/x কে, তাহলে কি হলো 3² - 2 7, এখান থেকে এখানে ডিরেক্ট আসবো, তাহলে কি হচ্ছে 7³ - 3 × 7, দ্যাট ইজ 322। কতক্ষণ লাগবে? এই কনসেপ্ট তো আমার প্রয়োজন। কনসেপ্ট না থাকলে হবে কি করে? তো সেই কনসেপ্টের জন্যই কিন্তু এই ক্লাসগুলো ভীষণ জরুরি। তোমরা খুব ভালো করে এই ক্লাসগুলোকে দেখো এবং এই কোয়েশ্চেন গুলোকে সলভ করার চেষ্টা করো। চলো নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। কোয়েশ্চেন নাম্বার 10, দারুণ একটা কোয়েশ্চেন, দারুণ কোয়েশ্চেন। দেখি তোমরা কতক্ষণে সলভ করতে পারো। তোমাদেরকে 10 সেকেন্ডস টাইম দেবো, 10 সেকেন্ডস। ABCDE পরপর 5টা বিজোড় সংখ্যা হলে তাদের গড় কত হবে? ওকে, দেখো ABCDE পরপর 5টা বিজোড় সংখ্যা। তাহলে ABCDE যদি পরপর 5টা বিজোড় সংখ্যা হয়, তাহলে তাদের গড় তাহলে কি হয় বলো তো? C হয়ে যায়। হ্যাঁ কি না? তাহলে তাদের গড় কে? C তো, পরপর 5টা তো। তাহলে 5টা কনসিকিউটিভ, ইভেন, অড, যা খুশি ইচ্ছা বল। তাহলে তাদের অ্যাভারেজ কি হয়? মিডল নাম্বারটা। তাহলে এই ABCDE এটা 5টা সংখ্যা, 5টা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে এদের গড় তাহলে কি হবে? মাঝের সংখ্যাটা, তাহলে মাঝের সংখ্যাটা কে আছে? C। তাহলে এদের গড় তাহলে কত? C। কিন্তু সি কি অপশানে আছে কোথাও? সি কোথাও অপশানে নেই, তাহলে এটা হবে না। তাহলে দেখো পরপর যেহেতু বলেছে, তাহলে প্রথম সংখ্যাটা এ হলে পরের বিজোড়টা তাহলে কি হবে বলতো? A+2। তারপরের বিজোড়টা তাহলে কি হবে বলতো? A+4। তারপরেরটা হচ্ছে A+6। তারপরেরটা হচ্ছে কত? A+8। তাহলে দেখো 5টা সংখ্যা পেয়ে গেছি। তাহলে এ হচ্ছে তোমার এ, বি হচ্ছে কত? A+2, সি হচ্ছে A+4, ডি হচ্ছে কত? A+6, আর ই হচ্ছে কত? A+8। আমাদেরকে চেয়েছে, দেখো আমাদের চেয়েছে কি এদের গড়। তাহলে এদের গড় আমরা দেখেছিলাম কি? সি। তাহলে সি এর ভ্যালু পেলাম কত? A+4। তাহলে A+4 কি আমাদের অপশানে আছে? অপশান এ। তাহলে অপশান এটা হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। তাহলে অপশান এটা হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন বলেছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:1। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 11:3। তাহলে বাবার বর্তমান বয়স নির্ণয় করো। চলো আমি তোমাদের টাইমার দিলাম, দেখি তোমরা কতক্ষণ সময় নাও। ফার্স্ট 15 সেকেন্ডস এর মধ্যে ট্রাই করো, 15 সেকেন্ডস এর মধ্যে। তাড়াতাড়ি। ওকে, দেখো কি বলেছে। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:1। তাহলে প্রেজেন্ট ফাদার আর সন 5:1। আর 5 বছর পরে, তাহলে দুজনকারই 5 বছর করে বাড়ছে। তাহলে 5 বছর পরে তাদের অনুপাত হবে কত? 11:3। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, বাবাও 5 বছর বেড়েছে, ছেলেও 5 বছর বেড়েছে। তার মানে এই বাবা আর ছেলের 5 আর 11 এদের যা পার্থক্য হবে, 1 আর 3 এদেরও তাই পার্থক্যটাই হবে। আর সেই পার্থক্যটাই হবে ক বছর? না 5 বছর পার্থক্য হবে। হ্যাঁ কি না? বোঝা গেছে তোমাদের? কারণ দুজনকারই তো 5 বছর করে বেড়েছে। তাহলে এই গ্যাপটা দেখো, 5 থেকে 11-র গ্যাপ হচ্ছে কত? 6। আর 1 থেকে 3-এর গ্যাপ হচ্ছে কত? 2। তাহলে দুটো গ্যাপ কি সমান? সমান নেই। তাহলে আমার টার্গেট কি হবে? এই গ্যাপ দুটোকে সমান করা। তাহলে তোমরা জানো তো যে রেশিওর গ্যাপকে কিভাবে সমান করতে হয়? না বিপরীত পার্থক্য দিয়ে গুণ করে। তাহলে দেখো এই 5 আর 1 এদের পার্থক্য কত হচ্ছে? 4। তাহলে এটাকে গুণ করছি কত দিয়ে? 4 দিয়ে। আর 11 আর 3 এদের গ্যাপ কত হচ্ছে? 8। তাহলে এটাকে গুণ করছি তাহলে কত দিয়ে? 8 দিয়ে। তাহলে এবার বলো, তাহলে 5 আসতে কত হচ্ছে? 40। 8 1-কে কত আসছে? 8। 4 11 কত আসছে? 44। 3 4-এ কত আসছে? 12। তাহলে এই যে 40 আর 44 এদের পার্থক্য হচ্ছে 4। 8 আর 12 এদের পার্থক্যও হচ্ছে কত? 4। তাহলে এই যে 4-এর গ্যাপ আসছে, এইটাই আমাকে বলে দিয়েছিল ক বছর বলো তো?
5 বছর, তাহলে এটাই হচ্ছে কি আমাদের 5 বছর। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 5 এর 4 দিয়ে। তাহলে বাবার বয়স চেয়েছিল, তাহলে এই 40 কেও তাহলে আমি কি করব? 5 এর 4 দিয়ে যদি গুণ করি, তাহলে 40 কেও 5 এর 4 দিয়ে গুণ করলে কত বছর আসছে বলো? 50 বছর। তাহলে বাবার বর্তমান বয়স তাহলে কত পেলাম? 50 বছর। তাহলে ডি হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। তাহলে ডি হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। তাহলে এই কোয়েশ্চেন, এই মেথড কিন্তু অ্যাপ্লাই করতে হবে, লক্ষ্য রেখো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। বা দারুণ একটা কোয়েশ্চেন, তোমাদেরকে টাইম দিলাম, দেখি তোমরা কতক্ষণে সলভ করো। দুটি সংখ্যা তৃতীয়টি সংখ্যার থেকে 25% ও 40% কম হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো। ওকে, 20 সেকেন্ডস আপ। কজন কার হয়েছে? চলো দেখা যাক কি বলেছে। যে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 25% ও 40% কম। তাহলে আমাদের কাছে তিনটে সংখ্যা আছে, ধরো ABC। তাহলে দুটো সংখ্যা 3 নম্বর সংখ্যাটার থেকে কম। তাহলে আমি বেস কাকে ধরছি? 3 নম্বর সংখ্যাটাকে। তাহলে 3 নম্বর সংখ্যাটা হচ্ছে তাহলে আমাদের কাছে কত? 100। তাহলে প্রথম সংখ্যাটা কত কম? 25 কম। তাহলে যদি 25 কম হয় তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? 75। দ্বিতীয় সংখ্যাটা কত কম? 40 কম, তার মানে কত হবে? 60। ক্লিয়ার? এবার দেখো বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তাহলে কার পার্সেন্টেজ চেয়েছে? প্রথম সংখ্যার। কার রেসপেক্টে? দ্বিতীয় রেসপেক্টে। শতকরার জন্য কি আসবে? 100। তাহলে সিম্পলি ক্যান্সেল করো। তাহলে 15 দিয়ে করলাম 5, 15 দিয়ে করলাম 4, 4 দিয়ে করলাম 25। তাহলে 5 25-এ কত হচ্ছে? 125%। তাহলে আনসার তাহলে কি হলো? বি হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। তাহলে বি হয়ে গেল কি কারেক্ট আনসার। কতক্ষণ লাগবে? অ্যাপ্রোচ চাই, অ্যাপ্রোচ। তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে, বদমাস চ্যানেলে দেখবে প্রত্যেকটা ক্লাসের ভিডিও এরকম ইন্ডিভিজুয়াল টপিকের ওপর ভিডিও কিন্তু আছে। সেই ক্লাসগুলোকে তোমরা ফলো করো, বারবার ফলো করো, তাহলে দেখবে এই সব কনসেপ্টগুলো পুরো জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। বা নেক্সট কোয়েশ্চেন আরো মারাত্মক কোয়েশ্চেন, দেখি কতক্ষণ তোমরা সময় নাও। টাইমার স্টার্ট করলাম, অন। কতক্ষণ সময় লাগে দেখি? ম্যাক্স টু ম্যাক্স 5 থেকে 6 সেকেন্ড ম্যাক্স টু ম্যাক্স লাগা উচিত। দেখি তোমাদের কতক্ষণ লাগে। দারুণ কোয়েশ্চেন, খুব কমন, খুব কমন পরীক্ষায়। এমটিএস এ তো আসেই আসে, জিডিতেও তাই। ওকে, কি বলেছে? সিম্পলি দেখো, একটি সংখ্যাকে 221 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 43। তাহলে কোনো একটা সংখ্যাকে 221 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ হয় কত? 43। তাহলে সেই সংখ্যাটাকেই যদি আমরা 17 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত হবে? তাহলে এই এত কিছু করে কোয়েশ্চেনকে সলভ করা সত্যি সময় সাপেক্ষ। যদি প্রপার ওয়ে আমাদের কাছে না থাকে তাহলে একটা কন্ডিশন আছে। তাহলে সেই কন্ডিশনটা কি? যে প্রপার ওয়ে। তাহলে প্রপার ওয়ে যদি আমাদের কাছে থাকে তাহলে অত সময় লাগবে না। তাহলে সিম্পলি আমাদের কাছে প্রপার ওয়ে আছে, আমরা সেটাকে সলভ করতে পারি। কিভাবে সলভ করব সেটা একটু দেখে নেওয়া যায়। দেখো, ফার্স্ট টাইম ভাগশেষটা হচ্ছে কত? 43। আর সেকেন্ডে কত দিয়ে ভাগ করতে বলছে? 17 দিয়ে। জাস্ট সিম্পলি ভাগ করে দাও। তাহলে 43 কে যদি আমরা 17 দিয়ে ভাগ করি তাহলে 17 দুগুণে কত হচ্ছে? 34। তাহলে এখানে ভাগশেষ কত? 9। তাহলে 9 হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। তাহলে প্রথমের ভাগশেষটাকে দ্বিতীয় যেটা দিয়ে ভাগ করতে বলছে সেটা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমাদের আনসার চলে এলো কত? 9। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। বা দারুণ একটা সিম্পলিফিকেশন দিয়েছে, সরল করুন। এই একটা বড় ধরনের কোয়েশ্চেন, দেখি তোমরা কতক্ষণ সময় নাও। টাইম স্টার্টস অন। সময় দিলাম 25 সেকেন্ডস টাইম দিলাম, 25 সেকেন্ডস, কিন্তু আমরা সলভ করব ম্যাক্স টু ম্যাক্স 7 to 8 সেকেন্ডসে। দেখা যাক কি হয়। সরল করুন। ওকে, অনেকেই কারেক্ট আনসার দিচ্ছ তো? ঠিক আছে, চলো স্টপ করলাম, স্টপ ওয়াচ। 30 সেকেন্ডস টাইম দিয়েছিলাম, বলেছিলাম 25 দেবো, 30 দিলাম। অনেকেরই হয়েছে, অনেকেই কারেক্ট করেছে। আরো ফাস্ট করতে হবে। কিভাবে করব?
লক্ষ্য করো, এখানে কি আছে? 5 রুট আছে। কি রুট আছে? 5 রুট আছে। দেখো এটা মানে কি? 36, 36 মানে কত? 6 এর স্কোয়ার। মানে দুটো 6 আছে। আর এই যে 216 এটা মানে হচ্ছে বলতো 3টে 6 আছে। আসে কি না? তাহলে এখানে 3টে এখানে 2টো, তাহলে মোট কটা 6 হলো? 5টা। আমাদের চেয়েছে কি 5 রুট। ভালো করে লক্ষ্য করো। এখানে 2টো 6 আছে আর এখানে 3টে 6 আছে। তাহলে মোট 6 আছে কত? 3 আর 2 5টা। আমাদের চেয়েছে কি 5 রুট। তার মানে এই পোরশনটা যদি বাইরে বেরোয় তাহলে হবে কত? 6। ডান। কেন হলো? 36 মানে হচ্ছে দুটো 6 আর 216 মানে হচ্ছে 3টে 6, তাহলে মোট কত হলো? 3 আর 2 5টা। তাহলে 5টা যদি হয় তাহলে মানে 5 রুটই চেয়েছে। ওইজন্য বাইরে এলে কটা হলো? 6। ঠিক আছে? এবারে বলো 125 কিউব রুট অফ 125 তাহলে কি হয়? 5 হয়। আর 1728 এটা তো আমরা অবভিয়াস জানি কার কিউব? 12 এর কিউব। তাহলে এটা কত হচ্ছে? 12। আর 2 টু দি পাওয়ার 4 হয় কত? 16। তাহলে 16 মানে হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 4, বাইরে 4 রুট আছে তাহলে কত আসবে? 2। আর এই 625 মানে কত হচ্ছে? 5 টু দি পাওয়ার 4, তাহলে কত আসছে? 5। তাহলে এখান থেকে কি হলো? 5 5 ক্যান্সেল হলো, 6 2 is 12, 12 ক্যান্সেল হলো, তাহলে আনসার কত হলো? 1। তাহলে ডি হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। কতক্ষণ লাগবে? 30 সেকেন্ড? একদমই না। ম্যাক্স টু ম্যাক্স 7 থেকে 8 সেকেন্ড, থেকে যদি আরেকটু বাড়ানো যায় 10 সেকেন্ড। তার বেশি কিন্তু এইসব কোয়েশ্চেন সলভ করতে নিও না। ঠিক আছে? আমাকে সময় বাঁচাতে হবে। চলো নেক্সট। কোয়েশ্চেন নাম্বার 15। বাহ! দারুণ একটা কোয়েশ্চেন। কোনটি বৃহত্তম? সমস্ত পরীক্ষাতেই আসে, এমটিএসেও আসে, জিডিতেও আসে, আদার্স যাবতীয় যা কিছু এক্সাম সমস্ত কিছুতেই কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আমাদের আসে। চলো দেখে নিই কতক্ষণ লাগে তোমাদের সলভ করতে। টাইম অন করে দাও। ফাস্ট, ফাস্ট। ওকে, 20 সেকেন্ডস। কতজনকার হলো? আশা করব অনেকেই কি হয়ে গেছে। দেখো কি বলেছে? যে কোনটি বৃহত্তম? তাহলে ফার্স্টে দেখো পাওয়ার গুলো কি আছে? 4 আছে, 6 আছে, 12 আছে, 3 আছে। ফার্স্টে আমি এদের এলসিএম নিলাম। তাহলে এই 4, 6, 12 আর 3 এদের যদি আমরা লসাগু নিই তাহলে এদের লসাগুটা হচ্ছে কত বলো তো? এদের লসাগুটা হচ্ছে কত? 12। এদের লসাগুটা হচ্ছে কত? 12। তাহলে আমি এই যে ভিতরে যে সংখ্যাগুলো ছিল সেগুলোকে বসিয়ে দিয়েছি। কিরকম বসালাম? 3 বসালাম, 7 বসালাম, 48 বসালাম, 5 বসালাম। খুব ভালো করে লক্ষ্য করো। 3 বসালাম, 7 বসালাম, 48 বসালাম, 5 বসালাম। ক্লিয়ার? এবারে তুমি দেখো, তোমাকে ধরো এই পাওয়ারটাকে 12 করতে হবে। তোমার কাছে আছে কত? 4। তাহলে 4 কে যদি 12 করো, তাহলে 4 কে 12 করতে গেলে কত দিয়ে গুণ করতে হয় বলো তো? 3 দিয়ে। তাহলে আমি কি করলাম? 3 কিউব। ভালো করে শোনো। এই ফার্স্টে কি করেছি? 4, 6, 12 আর 3 এর লসাগু নিয়েছি। সেই লসাগুটা হচ্ছে কত? 12। তাহলে 4 কে যদি 12 করতে হয় কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করব। তাহলে কি হচ্ছে? 3 এর কিউব। তাহলে বলো এই 6টাকে যদি 12 করতে হয় কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। তাহলে এখানে কাকে বসালাম? 2 কে। ঠিক একই রকম ভাবে ভাবো এই 12টাকে 12 যদি করতে হয় কত দিয়ে গুণ করতে হবে? 1 দিয়ে। আর এই 3টাকে যদি 12 করতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে। ক্লিয়ার? এবারে চলো তাহলে 3 এর কিউব হচ্ছে কত? 27, 7 এর স্কোয়ার কত হচ্ছে? 49, 48 আর 5 টু দি পাওয়ার 4 হচ্ছে কত? 625। তাহলে বৃহত্তম সংখ্যা চেয়েছে, তাহলে বৃহত্তম মানে 625, তার রেসপেক্টে কে ছিল? 3√5। তাহলে 3√5 মানে ডি হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? এই যে টাইপটা, এই টাইপটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। খুব ভালো করে এই জায়গাটাকে লক্ষ্য করো যে কি করলাম, কিভাবে হচ্ছে। ভিডিওটাকে দরকার হলে আবার ব্যাক করো, ব্যাক করে এই জায়গাটাকে 15 এর কোয়েশ্চেনটাকে বারবার দেখো। এই কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসার একটা হাইলি চান্স থাকে। ঠিক আছে? চলো নেক্সট
কোয়েশ্চেন নাম্বার 16, বা এটাও বেশ ভালো কোয়েশ্চেন। পরপর 6টি সংখ্যার গড় 48.5 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। আমি টাইমার অন করলাম, দেখি তোমরা কতক্ষণ সময় নাও। তাড়াতাড়ি। হয়েছে? চলো স্টপ করলাম। আশা করি অনেকেই কারেক্ট করেছো। ভেরি গুড। দেখো কি বলেছে, পরপর 6টি সংখ্যার গড় 48.5, তার মানে পরপর। তাহলে 6টা সংখ্যা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে আমরা কি জানি, যদি এরকম 6টা হোক 8টা হোক, যদি কনজিকিউটিভ নাম্বার থাকে, তারা যদি তাদের সংখ্যাটা জোড় হয়, সংখ্যাটা আই মিন 6টা 8টা 10টা 12টা এরকম যদি জোড়ে থাকে, তাহলে অ্যাভারেজ কি হয়, এই যে মাঝে যে দুটো থাকে তাদের গড়টাই হয় কি তাদের গড়। ওকে, তাহলে দেখো, এই যে পরপর 6টা সংখ্যার গড় 48.5 বলেছে, তার মানে এই যে মাঝে যে দুটো সংখ্যা আছে, এই মাঝের দুটো সংখ্যার গড় হচ্ছে কত, 48.5। খুব জায়গাটা ভালো করে লক্ষ্য করো। এরকম আমরা ক্লাসে অনেকবার ডিসকাস করেছি যে যদি এই রকম পরপর 6টা সংখ্যা 8টা সংখ্যা 12টা সংখ্যা, মানে যদি নাম্বার অফ টার্মটা ইভেন হয়, তাহলে অ্যাভারেজ কি হচ্ছে, মাঝে যে দুটো থাকে, অ্যাভারেজ অফ মিডিল টু, মাঝে যে দুটো থাকে তাদের গড়। তাহলে মাঝে কে কোন কোন সংখ্যাটা থাকছে, তাহলে দেখো তাদের গড় হচ্ছে কত, 48.5। তাহলে নিশ্চয়ই এটা 49 আর এটা যদি 48 থাকে, তবেই এদের গড় হচ্ছে কত বলতো, 48.5। এবার দেখো পরপর সংখ্যা বলেছে, তাহলে পরপর সংখ্যা মানে পরেরটা কি হচ্ছে 50, তারপরেরটা কি হচ্ছে 51, এদিকেরটা কি হচ্ছে 47, এদিকেরটা কি হচ্ছে 46। কোয়েশ্চেনে কি চেয়েছিল, ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার পার্থক্য। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বললে কে হচ্ছে 46, আর বৃহত্তম সংখ্যা বললে কে হচ্ছে 51। তাহলে যদি এদের পার্থক্য চায়, তাহলে পার্থক্য তাহলে কত হচ্ছে না, পার্থক্য হয়ে যাচ্ছে কত, 46 আর 5 হচ্ছে কত, 51। তাহলে এটাই হয়ে গেল কি পার্থক্য, এটাই আমাদের জানতে চেয়েছে, এটাই হচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। তাহলে সি হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, লজিক চাই, লজিক না বুঝতে পারলে কিন্তু অঙ্ক সলভ করা যাবে না। আর শুধু লজিক হলেই হবে না, সেই লজিকটা যেন খুব অল্প লজিক দিয়ে আমরা কোয়েশ্চেনটাকে সলভ করতে পারি, খুব অল্প এফোর্ট দিয়ে অল্প সময়ের মধ্যে সলভ করতে পারি। সেই টার্গেটটাই কিন্তু আমাদের এক্সামের মধ্যে প্রয়োজন, বা সেটাকেই আমরা কি বলি, এক্সাম সলভিং অ্যাপ্রোচ। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। বা দারুণ একটা সিম্পলিফিকেশন, দেখি তোমরা কতক্ষণ নাও। আশা করবো এটা তোমরা খুব তাড়াতাড়ি সলভ করবে, আমি টাইমার অন করে দিয়েছি, দেখি তাড়াতাড়ি। হয়ে গেছে? ভেরি গুড। হওয়া তো উচিত নাকি? তাহলে ফার্স্ট এটাকে সলভ করলাম, তাহলে এটাকে সলভ করলে কত হচ্ছে দেখো, 21/20। এটাকে সলভ করলে কত হচ্ছে, 22/21। তারপর এটা কি আসছে, 23/22। এরকম করতে করতে চললো, গিয়ে লাস্টের টার্মটা কি আছে, 25/24। তাহলে কিরকম ক্যান্সেল হচ্ছে দেখো, 21 21 22 22 23 23, এটা ক্যান্সেল হলো। তাহলে এখানে পড়ে থাকলো কে 25, এখানে পড়ে থাকলো কে 20। তাহলে কি হবে, 25/20 যদি করা হয়, তার মানে এখানে কত হচ্ছে 5/4। এইটা হয়ে গেল কি আমাদের আনসার। তাহলে 5/4 হলে এই বি হয়ে যাচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। তাহলে কনসার কত হচ্ছে 5/4। ঠিক আছে, কতক্ষণ লাগবে, বেশিক্ষণ লাগার কথা না। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। কোয়েশ্চেন নাম্বার 8, বা এটাও কিন্তু একটা ট্রেনসের কোয়েশ্চেন, যে 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 120 মিটার লম্বা একটি ট্রেন 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কতক্ষণ সময় নেবে। আমি তোমাদের সময়কে শুরু করলাম, দেখি তোমরা কতক্ষণ নাও। ফার্স্ট লক্ষ্য রেখো কে কাকে ক্রস করছে, তাহলে কতটা লেন্থ ক্রস করতে হবে, কোন স্পিডে ক্রস করছে, এইগুলো কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, আমরা এরকম অঙ্ক আগে একটা করেছি, সেখানে দুটো একটা কথা বলেছিলাম, পারলে সেই জায়গাটা আবার দেখে নাও, দেখে নিয়ে দেখো কি বলছে। চলো স্টপ করলাম। কি বলেছে দেখো, যে
54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 120 মিটার লম্বা একটি ট্রেন 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। তাহলে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে কতটা দূরত্ব অতিক্রম করবে? না নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে কত হচ্ছে? 250 মিটার সে অতিক্রম করবে। তাই তো? আর কোন স্পিডে অতিক্রম করছে? 54 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে তাহলে কত হচ্ছে? তোমার 3 তাহলে 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে বের করতে বলেছিল কি? টাইম। তাহলে কি হবে? 250/15, 5 দিয়ে কাটলাম 3, 5 দিয়ে কাটলাম 50, তাহলে 16.2 সেকেন্ড। তাহলে আমাদের আনসার তাহলে কি এলো? 16.2 সেকেন্ড। তাহলে ডি হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। তাহলে ডিটা হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। তাহলে আমরা কি এত সময় লাগবে? একদমই লাগবে না। কারণ আমি দেখবো কি একটা ট্রেন আর একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে কতটা লেন্থ অতিক্রম করবে? না দুটো ট্রেনের যোগফল। তাহলে 120 আর 130 করলে হচ্ছে 250। কোন গতিবেগে অতিক্রম করছে? 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ইন্টু 5/18 করে দেবো। 3, 5 দিয়ে হচ্ছে 50। তাহলে আনসার তাহলে কত হলো? 16.23 সেকেন্ড। এত কিছু লেখার আমার প্রয়োজনই নেই। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কোয়েশ্চেন্সকে কিন্তু ইজিলি আমি সলভ করতে পারি। সেই অ্যাপ্রোচ কিন্তু আমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? চলো নেক্সট। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখা যাক। বা দুটি টিভি সেটের প্রত্যেকটিকে 9,900 টাকায় বিক্রি করা হলো। একটিতে 10% লাভ ও অন্যটিতে 10% ক্ষতি হয়। সব মিলিয়ে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে এই কোয়েশ্চেনটা সলভ করতে দেখি তোমাদের কত সময় লাগছে। সময় শুরু করলাম। দারুণ একটা কোয়েশ্চেন, যে দুটি টিভি সেটের প্রত্যেকটিকে 9,900 টাকায় বিক্রি করা হয়। একটিতে 10% লাভ, অন্যটিতে 10% ক্ষতি হলো। সব মিলিয়ে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? দারুণ কোয়েশ্চেন। দেখা যাক। অনেকেই আনসার দিয়ে দিয়েছো। অনেকেই আনসার দিয়েছো। একদম ঠিকঠাক আনসার দিয়েছো। কিন্তু এখানে একটা কথা বলার, ধরো যদি এই দুটো সমান না দিয়ে আলাদা পার্সেন্টেজ দিত, তাহলে কি আমি এইটা যেভাবে করলে অনেকে সেভাবেই করতে? তাহলে কি হতো? ওকে, দেখো অনেক কিছু প্রশ্ন এটার মধ্যে থেকে যায়। আমরা কিভাবে অ্যাপ্লাই করছি, কিভাবে সলভ করব সেটা একটু দেখা যাক। দেখো দুটো এক ব্যক্তি দুটি টিভি সেটের প্রত্যেকটিকে 9,900 টাকায় বিক্রি করেছে। ওরে একটিতে 10% লাভ ও অন্যটিতে 10% ক্ষতি হয়েছে। তাহলে 9,900 টাকায় বিক্রি করায় তার 10% লাভ 10% ক্ষতি হয়েছে। তাহলে আমি বলতে পারি, দেখো খুব ভালো করে লক্ষ্য করো, যে প্রথমটার দাম যদি 10% বলতে আমরা কত বুঝি? 10% বলতে তো আমরা 1/10 বুঝি। তাহলে যদি ক্রয় মূল্য 10 টাকা হয় তাহলে বিক্রি করছি ক টাকায়? 11 টাকায়। আর দ্বিতীয়টাকে 10% ক্ষতিতে বিক্রি করেছি। তাহলে দ্বিতীয়টার দাম যদি 10 টাকা হয় তাহলে আমরা বিক্রি করেছি ক টাকায়? 9 টাকায়। দেখো দুটি সিভি সেটের প্রত্যেকটিকে তো 9,900 টাকায়। তার মানে কি হচ্ছে? দুটোর বিক্রয় মূল্য কি আমাদের সেম। দুটোর বিক্রয় মূল্য কি সেম আছে। তাহলে যদি দুটোর বিক্রয় মূল্য সেম থাকে তাহলে 11 আর 9 কে আমাকে কি করতে হবে? সেম করতে হবে। তাহলে এইটাকে আমি 9 দিয়ে মাল্টিপ্লাই করি আর এটাকে আমি 11 দিয়ে মাল্টিপ্লাই করি। তার মানে এটাকে এই রেশিওটা কত আসছে দেখো তো? 90 আর এখানে কত আসছে? 99 আর এখানে কত আসছে? 110 আর এখানে কত আসছে? 99। তাহলে ভালো করে লক্ষ্য করো, তোমরা, সেটা হচ্ছে কি টোটাল সিপিটা আমাদের কাছে তাহলে কত আসছে? 200। আর টোটাল এসপিটা তাহলে কত আসছে? 198। তাহলে লস হয়ে যাচ্ছে কত? 2 টাকা। কার ওপর? 200-র ওপর। শতকরা তাহলে কত আসছে? না 1% তাহলে কি আসছে? লস আসছে। তাহলে এই কনসেপ্টটা যদি তোমরা রাখো তাহলে কোন কি পার্সেন্টেজ দিল সেটা আমার কাছে কিছু ফ্যাক্টর করবে না। আমি ডিরেক্টলি কিন্তু এই কনসেপ্টে কোয়েশ্চেনকে সলভ করে দিতে পারবো। কিন্তু কিন্তু এখানে দুটো সেম পার্সেন্টেজ দিয়েছিল। আমরা অনেকে কি করে দিয়েছি? অনেকে করে দিয়েছি এই 10^2/100 করে দিয়েছি। করে হচ্ছে কি 1% কি বলেছি? যে আমাদের ক্ষতি হয়েছে। একদমই ঠিক করেছো। একদমই ঠিক করেছো। কোনো ভুল করোনি।
আনসার কিন্তু 1% ক্ষতি, আনসার কিন্তু আমাদের 1% ক্ষতি। এটাও ঠিক, এই কনসেপ্টটাও ঠিক। কিন্তু এই কনসেপ্টটাতে একটা সমস্যা হচ্ছে কি, যদি দুটো আলাদা পার্সেন্টেজ দেয় তাহলে কিন্তু এটার অ্যাপ্লাই করতে পারবো না। হয়তো অনেকে আবার এটাকে সাকসেসিভ ভেবে, কিন্তু এটা মাথায় রেখো এটা কিন্তু সাকসেসিভের কোয়েশ্চেন না। কেন সাকসেসিভের কোয়েশ্চেন না? সাকসেসিভ কি হয়, একই প্রোডাক্টের ওপর বারবার অপারেশন হতে থাকে। কিন্তু এখানে দেখো কি আছে, দুটি টিভি সেট, দুটো, তার মানে দুটো ডিফারেন্ট। তাহলে ডিফারেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা কোনোদিন সাকসেসিভ অ্যাপ্লাই করতে পারি না, এটা যেন তোমাদের মাথায় থাকে। তাহলে অনেকেই আবার আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দিই, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এই যে সাকসেসিভের ফান্ডাটা, এইটা হলো কিন্তু একটা মানে কি বলবো বিগ ব্লান্ডার এই ফর্মুলার অ্যাপ্লাইয়ে এটাকে নিয়ে আসা। এটা কিন্তু একদমই এই ফর্মুলার অ্যাপ্লিকেশন নয়, এই কোয়েশ্চেনটার জন্য এই ফর্মুলাটা নয়। এটার জন্য একটা আলাদা ফর্মুলা আছে, সেখান থেকে এটার ডিডাকশনটা আসে। এটা মাথায় রেখো, অন্য কোনো ক্লাসে এটা নিয়ে আবার ডিসকাস করব ফার্দার। ঠিক আছে? তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা যদি তোমরা মনে রাখো, তোমাদেরকে যা খুশি ইচ্ছা দিক, তোমরা কিন্তু কোয়েশ্চেনকে পার্সেন্টেজ যাই থাকুক না কেন তোমরা কিন্তু ইজিলি সলভ করে দিতে পারবে। বোঝা গেছে? ক্লিয়ার? চল নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। বা এটা একটা ডেটা ইন্টারপ্রিটেশন দিয়েছে। এইটা একটা ডেটা ইন্টারপ্রিটেশন। তো এই ডেটা ইন্টারপ্রিটেশনটাকে কিভাবে আমরা সলভ করব সেটা একটু দেখো। তাহলে তোমাদেরকে আমি ফার্স্টে টাইম দিলাম, যে দেখি তোমরা কতক্ষণ সময় নাও। কি বলেছে দেখে নাও, কতক্ষণ তোমরা সময় লাগছে তোমাদের, একটু ভালো করে দেখে নাও। আমি তোমাদেরকে 30 সেকেন্ডস টাইম দিলাম। ফাস্ট, ফাস্ট। ওকে, দেখা যাক কি বলেছে। পাই চিত্রটি পড়ে উত্তর দাও। আগ্রা জেলার বিভিন্ন কলেজে আইন বিভাগের ছাত্রদের শতকরা হার দেখানো হয়েছে। কলেজ এ তে আছে কত? 10%। কলেজ এ তে আছে কত? 10%। কলেজ বি তে আছে কত? 14%। কলেজ সি তে আছে কত? 13%। কলেজ ডি তে আছে কত? 16%। কলেজ ই তে আছে কত? 15%। কলেজ এফ এ আছে কত? 18%। কলেজ জি তে আছে কত? 14%। এটা হচ্ছে এ কলেজ, এটা বি কলেজ, এটা সি কলেজ, এটা ডি কলেজ, এটা ই কলেজ, এটা এফ কলেজ, এটা জি কলেজ। তাহলে এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাতে আমাকে বলেছে যদি জেলার মোট আইন বিভাগের ছাত্র সংখ্যা 23786 হয়, তাহলে এ ডি ও জি কলেজের কতজন ছাত্র আছে। তাহলে এডিজি, এডিজি মোট ছাত্র সংখ্যা আমাকে বলে দেওয়া আছে কত? 23786। কত বলে দেওয়া আছে? 23786। আর আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে কি এ ডি ও জি কলেজের সংখ্যা। তাহলে এ কলেজে আছে দেখো কত? 10%। বি কলেজে আছে কত? 16%। আর জি কলেজে আছে কত? 14%। তাহলে মোট কত হলো? 10 আর 14 হচ্ছে 24, 24 আর 16 হচ্ছে কত? 40। তাহলে মোট হচ্ছে কত? 40% ছাত্র আছে। তাহলে কত পার্সেন্ট আছে? 40%। তাহলে এটাকে যদি সলভ করা হয়, তাহলে এখান থেকে 2, এখান থেকে কত আসছে? 5। এবার 5 দিয়ে এটাকে যখন সলভ করব, তার মানে এটাকে টোটালটাকে গুণ করো, 6 দুগুণে 12, 2 হাতে হচ্ছে 1, 17 7 হাতে হচ্ছে 1, 15 5 হাতে হচ্ছে 1, 7 2 দুগুণে 4 বাই কত হচ্ছে? 5। তার মানে কত হচ্ছে? 5 9 45, 5 9 45, 2 5 5 এ 25, 5 1 কে 5, 5 4 এ কত হচ্ছে? 20। তাহলে 9514 অ্যাপ্রক্সিমেট চেয়েছে। তাহলে 9514 অ্যাপ্রক্সিমেট, তাহলে কে আছে? দেখো 9514ই আছে। তাহলে ডি হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। তাহলে ডিটা হয়ে যাচ্ছে কি আমাদের
কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এই যে আজকে আমরা 20 টা কোয়েশ্চেনসকে সলভ করলাম, এই 20 টা কোয়েশ্চেনসকে সলভ করার জন্য কি অ্যাপ্রোচ আমরা নিলাম? আমাদের এক্সাম হল অ্যাপ্রোচ কি হবে? কিভাবে সলভ করব? কত সময় নেব? এই সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করলাম। এবং দেখালাম যে সত্যি কি আমরা অল্প সময়ের মধ্যে কোয়েশ্চেনস গুলোকে কি সলভ করতে পারবো? যদি আমাদের কাছে কনসেপ্ট থাকে। তাহলে এই কনসেপ্ট গুলো তোমরা নিয়ে এসো এবং দেখবে আমাদের এই চ্যানেলে অনেক এরকম চ্যানেল কোয়েশ্চেনের তোমার সলিউশন আছে এবং টপিক ওয়াইজ আমাদের বেশ কিছু সলিউশন আছে। যে সলিউশন গুলোকে করলে তোমরা এই কনসেপ্ট গুলোকে আরো ক্লিয়ার করতে পারবে এবং একটা স্পষ্ট ধারণা পাবে এবং এক্সামে গিয়ে একটা সঠিক ওয়েতে তোমরা একটা সিলেকশন পাবে। ঠিক আছে? ওকে। তাহলে আজকে ক্লাসটা এই অবধি রাখলাম। নেক্সট দিন আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।